আমরা এখানে ক্লাস ভিডিওটা অন করলাম, হয়তো বা আমরা এখানে ফাইল ক্রিয়েট করব। দেন আজকে আমাদের ফোর্থ ক্লাস, আমরা একটু পিছনে আসি। এখানে হয়তো একটা ফোল্ডার করব আমরা, রাইট বাটন প্রেস করলাম, ফোল্ডারের মধ্যে বললাম ফোর্থ ক্লাস, এন্টার প্রেস করলাম ফোর্থ ক্লাসের জন্য। এখানে হয়তো আমরা ফাইল বানাবো, রাইট বাটন প্রেস করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা বললাম index.html। আর এখানে আপাতত অন্য কোনো আমি ফাইল ক্রিয়েট করছি না, কারণ index.html এটা কেন ইউজ করে এটা আমরা জানি, ঠিক আছে। এক্সট্রা ফাইলটা আমি পরে ক্রিয়েট করব, যখন হচ্ছে সিএসএস সম্বন্ধে আপনাদের বলবো তখন। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা সাবলাইমটা ওপেন করে নিচ্ছি। অবশ্যই এখানে আসলাম, আমি বললাম সাবলাইম টেক্সট, এটাকে আমি ওপেন করলাম। এখন এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ফাইলটা, সেই ফাইলটাকে এখানে ওপেন করতে হবে। এখানে হয়তো অন্য কোনো ফাইল ওপেন আছে, এখান থেকে ওটা হয়ে গেছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ফাইলে আসলাম, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ফোল্ডার থেকে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করে নিব। আমাদের আজকে বুধবার, এখান থেকে আমরা ফোর্থ ক্লাস এটাকে ওপেন করে নিলাম। আর এই ফোল্ডারটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। তো এখানে আমার হচ্ছে সাবলাইম, এই সাবলাইমের মধ্যে index.html, আমরা জানি আমাদের index.html এর মধ্যে আমরা কাজ করে থাকি। তো আমি বলেছিলাম আমাদের ফোর্থ ক্লাসের মধ্যে আমরা কি করব, শর্টকাট শিখবো, তাই না? বলেছিলাম কিনা? তো আমরা কীভাবে প্লাগইন অ্যাড করতে হয়, সেট করতে হয়, এই বিষয়টা আজকে ক্লিয়ার হবে। তো ফার্স্ট অফ অল আমি যেরকম এখানে HTML লিখতাম, HTML আমি যদি এখানে 5 লিখি তাহলে 5টা চলে আসছে, তাই না? আপনাদের এরকম আসে না? এটার জন্য আমাদের সাবলাইমের মধ্যে কিছু প্লাগইন লাগবে। আমাদের কিছু প্লাগইন যদি আমরা ইনস্টল করে নিই তাহলে আমাদের এটা শো করবে। এটা কিভাবে? আমাদের কম্পিউটারের মধ্যে আমরা প্রথম Ctrl+Shift+P প্রেস করব, Ctrl+Shift+P, তাহলে আমাকে এখানে একটা অপশন আসবে, একটা পপআপ চলে আসবে। এই পপআপের মধ্যে আমাকে প্রথম বেসিক, যারা এখনো কোনো প্লাগইন ইনস্টল করে নাই তাদের এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ইনস্টল কন্ট্রোল প্যাকেজ। এই যেখানে একটা অপশন আসছে আমাদের প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এই ইনস্টল প্যাকেজটা ইনস্টল হবে। আমারটা খুব দ্রুত হয়েছে, কারণ হচ্ছে এটা এর আগেও আমি ব্যবহার করেছি। আপনারা যারা নতুন ওপেন করবেন তাদের হয়তো 1-2 মিনিট সময় নেবে, ঠিক আছে? 1-2 মিনিট সময় নিয়ে তারপরে এটাকে আমাদের এই পপআপটা এখন যেটা আছে এটা আসবে। এখানে এসে আমাদের কিছু প্লাগইন অ্যাড করতে হবে, কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। যেমন প্লাগইনগুলোর ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে HTML5। আমার এখানে HTML5 আসছে? এখানে আসে নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে এখন আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে HTML5 .css reset snippet। এইটা আমার তো এটা লাগবে না, আমার জাস্ট লাগবে HTML5 যেটা, শুধু সেটা লাগবে। আপনাদের এখানে, আমার এখানে কেন আসলো না? কারণ হচ্ছে আমার এখানে অলরেডি HTML5টা ইনস্টল করা আছে। আপনাদের যাদের নাই তাদের এটা আসবে। তো ফার্স্ট অফ অল যে প্লাগইনটা অ্যাড করবেন সেটা হচ্ছে HTML5। এরপরে করবেন ইমিট। আমার এখানে ইমিট আসে নাই, কারণ হচ্ছে ওই যে বলেছিলাম আমার এখানে অ্যাড করা আছে, তাই ইমিট করবেন। এরপরে হচ্ছে আমাদের অটো ফাইল নেম, অটো ফাইল নেম এটাকে করবেন। 3টা হইল। এটার লিস্ট কই পাবেন? বিষয়টা হচ্ছে লিস্ট আমার কাছে PDF আছে, ওইখান থেকেও নিতে পারেন, বা হচ্ছে গুগলে এটা পাওয়া যায়। আমি যদি বলি সাবলাইম প্লাগইন লিস্ট, এখানে অনেকগুলো প্লাগইন আসবে, কিন্তু আমার তো সবগুলো প্রয়োজন নাই। আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমি ইউজ করব। এখান থেকে আমি একটু এটাকে ওপেন করে নিচ্ছি। এখানে 17 ফ্রি আমাকে প্লাগইনের নাম বলতেছে। আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। একটু ওয়েট করেন, নেট অনেক একটু স্লো। তো আমি একটু নিচে আসি। দেখেন, সর্বপ্রথম যদি প্লাগইন ইনস্টল করতে হয় সর্বপ্রথম আমাদের প্যাকেজ ইনস্টল করতে হবে, যেটা আমি একটু আগেই বলেছি। প্যাকেজ ইনস্টল করা ছাড়া কোনো প্লাগইনের নাম আসবে না। তো আগে প্যাকেজ ইনস্টল করবেন, এরপরে ট্যাবলেট লাগবে না আমাদের, ইমিট এটা করবেন। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট দরকার নেই, এগুলো লাগবে না আমাদের। এই যে ফাইল অটো নেম, অটো ফাইল নেম যেটা আমি একটু আগেই বলেছি। এরপর হচ্ছে আমাদের কালার পিকার, এটা লাগবে। যদি কালার পিকার নেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার এরকম যখনই কোনো কালার সেট করবেন, এই কালার দেওয়ার সাথে সাথে একটা কালার বক্স আপনাদের এখানে চলে আসবে। সেখান থেকে বক্সের থেকে আপনারা চাইলে কালার সেট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এগুলো লাগবে না, এগুলো দরকার নেই। আমি এখানে কয়টা প্লাগইন দেখিয়েছি, HTML5 দেখাইছি, ইমিট দেখাইছি, অটো ফাইল নেম, কালার পিকার। আর একটা নেবেন লোরেম ইপসাম। যেমন লোরেম ইপসাম কেন নিব? আমরা এখানে যদি বলি লোরেম ইপসাম, আমি প্যারাগ্রাফ লেখার পরে 100 লিখে ট্যাবে প্রেস করলে 100 কন্টেন্ট চলে আসতো না? ওই কন্টেন্টটা আসবে আপনারা যদি এই প্লাগইনটা সেট করে নেন, লোরেম ইপসাম। এরপরে করবেন HTML বিউটিফাই।
HTML বিউটি এটা লিখলে একটা প্লাগইন আসবে। তো আমারটা আসছে না, কারণ হচ্ছে এগুলো আমার সব কি করা অলরেডি অ্যাড করা। তো আপনারা এই 5-6টা প্লাগইন প্রত্যেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লাগইনের বিষয়টা, আপনারা প্লাগইন কীভাবে ইউজ করবেন, অ্যান্ড হচ্ছে প্লাগইনটা ইউজ করলে আপনাদের এই শর্টকাটগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লাগইন। দেখেন একটু আগে আমি যেটার উপরে ক্লিক করছি এটা আমার অলরেডি ইনস্টল হওয়া শুরু করছে। যখন ইনস্টল হবে তখন এই নিচে দেখবেন একটা লোড নিচ্ছে, ইনস্টলিং নিচে আমাদের মাউসের কম্পিউটারের নিচে দেখেন সবাই, এই যে নিচে দেখেন এখানে একটা ইনস্টলিং এর অপশন আসতেছে, ইনস্টলিং, এটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে করে যখন ইনস্টল হবে তখন হচ্ছে আমরা এটা দেখতে পারবো যে এটা আমাদের ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা যখন এটা বন্ধ হয়ে যাবে তখনই বুঝবেন আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আরেকটা অপশন আছে এই যে প্রেফারেন্স থেকে, এই যে আমাদের প্যাকেজ কন্ট্রোল, আপনি কি অ্যাড করছেন এখানে দেখতে পারবেন। যেমন আমি এখানে ফাইল অটো নেম, ইমিট, HTML বিউটি, প্যাকেজ কন্ট্রোল, কালার পিকার, এগুলো আমি অলরেডি এখান থেকে নেবেন। এখান থেকে অলরেডি নেওয়া আছে। নেওয়ার জন্য যদি নিতে হয় তাহলে Ctrl+P প্রেস করতে হবে, এখান থেকে নিতে হবে। এখান থেকে প্রথমে আমাদের করতে হবে ইনস্টল প্যাকেজ। আমরা যদি ইনস্টল প্যাকেজ করি তারপরে আমাকে ওই পপআপটা চলে আসবে যেই পপআপের মাধ্যমে প্লাগইনগুলো থাকে। এখন আমাকে নিচে বলতেছি দেখেন লোডিং, আমার এখানে নিচে লোডিং হচ্ছে, মানে হচ্ছে ইনস্টল প্যাকেজের মধ্যে আমাকে এন্ট্রি দিচ্ছে, এই দেওয়ার জন্য লোডিং হচ্ছে। তো এটা লোডিং এর জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তো আপনারা অপেক্ষা করে প্লাগইনগুলো ইনস্টল করে নেবেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হ্যাঁ, VS স্টুডিওতে প্লাগইন অ্যাড করা যায়, এই প্লাগইন অ্যাড করতে হবে, নাহলে হবে না, ওইখানে অপশন আছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যেটা করবো, এখানে যে প্লাগইনগুলো আছে আমাদের প্লাগইনগুলোর নাম লেখার সাথে সাথে এখানে আমাদের প্লাগইনগুলো চলে আসবে। তো আপাতত আমি যে প্লাগইনগুলো দেখিয়েছি এগুলো আপনারা করে নেবেন সবাই, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা হলো আমাদের শর্টকাট, প্লাগইন কিভাবে ইউজ করবেন এটা গেল। সেকেন্ড বিষয় হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে CSS। আগে চলেন CSS সম্বন্ধে জেনে আসি। CSS এর ফুল মিনিং কি? আমরা যদি একটু গুগলে সার্চ করি CSS উইকিপিডিয়া, এখানে কেন আসলাম, কেন হচ্ছে এই CSS উইকিপিডিয়ার মধ্যে হয়তোবা আমরা এসে দেখবো যে আমাদের CSS এর ফুল ইনফরমেশন, CSSটা কি এটা সম্বন্ধে জানার জন্য আমরা উইকিপিডিয়ার মধ্যে আসলাম। এখানে বললাম CSS উইকিপিডিয়ার উপর ক্লিক করলাম আমি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আমাদের CSS অপশন চলে আসছে। দেন হচ্ছে আমাদের CSS এর ফুল মিনিং এখানে লেখা আছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। আর CSS যখন আমরা HTML করতাম তখন আমাদের HTML এর এক্সটেনশনটা আমরা কি দিতাম? .html। যদি আমরা CSS করি তাহলে আমাদের এক্সটেনশনের নাম দেব আমরা .css। এখানে দেখেন লেখা আছে ফাইল নেম এক্সটেনশন আমাদের .css। আমরা যখন HTML করতাম তখন আমরা লিখতাম index.html। এখন যদি CSS করি তাহলে আমরা লিখব index.css। হ্যাঁ, জি না স্যার, এটার জন্য হ্যাঁ একটু ওয়েট করেন, আমরা ওই পর্যায়ে এখন আসেনি, একটু পরে দেখাচ্ছি। তো এখানে CSS ইউজ করলাম। এরপর এখানে দেখেন কি আছে, ইন্টারনাল মিডিয়া টাইপ, মানে হচ্ছে এটা টেক্সট অ্যান্ড CSS। আপনারা যেই ফাইলটার মধ্যে CSS করবেন ওইখানে যখন লিঙ্ক করবো আমরা তখন এটাকে টেক্সট CSS বলবো। তো লিঙ্কটা এখনো করি নাই, করলে দেখাচ্ছি। এখানে বলতেছে ইউনিফর্ম টাইপ, জি না, ফাইলের লিঙ্ক। আচ্ছা, এখানে বলতেছে public.css, কারণ হচ্ছে এই CSSটা পাবলিক, যে পারে সেই অ্যাপ্লাই করতে পারে, এটার জন্য কোনো পেইড করতে হবে না আপনাদের। এটা যে কেউ চাইলে যদি ফাইল ক্রিয়েশন করে CSS এর কাজ যদি সে জানে তাহলে সে CSS অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা পাবলিকলি। এটা কারা বানাইছে? W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এটা হচ্ছে এই CSSটাকে ডিজাইন করছে W3C। এরা হচ্ছে ওয়েব ডিজাইনটাকে বানাইছে। ওয়েব ডিজাইন তো না, CSS কে বানাইছে। ওয়েব ডিজাইনের একটা পার্টকে তারা ডিজাইন করেছেন যেটার নাম দিয়েছেন CSS, যাকে দ্বারা তারা ওয়েবসাইটকে ডিজাইন করা হয়। এরপরে হচ্ছে আপনার এটা ইনিশিয়াল ডেট 1996 সালে আমাদের CSS রিলিজ হয়েছে। HTML কবে রিলিজ হয়েছে? হুম, 1996। কে বলতেছে এটা? 83-তে ভারত ওয়ার্ল্ড কাপ জিতছে। আচ্ছা, যাই হোক, তো 1993 সালে HTML অফিসিয়াল ভাবে এটার রিলিজ হয়। আর এটা সাধারণতভাবে 1991-তে রিলিজ হয়েছে। 1991-তে এটার
প্রতিষ্ঠা, কিন্তু 93 থেকে এটা মানুষ ব্যবহার করা শুরু করেছে, 1993 থেকে, 1993 সাল থেকে, আপনাদের জন্মের অনেকেরই আগে, তাই তো নাকি বলেন? 1993। আচ্ছা, তারপর হচ্ছে সিএসএস এর কিছু ভার্সন আছে। এটা আমাদের ভার্সন এখানে আছে, দেখেন। আমরা যদি নিচে আসি তাহলে আমাদের এখানে ভার্সনগুলো থাকার কথা। এই যে দেখেন, আমাদের ভার্সন 1, ভার্সন 2.2, 2.3, 2.321, 2.32, দেন হচ্ছে 2.3.23, দেন হচ্ছে 2.3.4, আর হচ্ছে 2.3.5। কারণ হচ্ছে এখানে আমাদের HTML যে সর্বশেষ ভার্সন সেটা হচ্ছে HTML3। এখনো 4 এর আপকামিং, এটা পুরোপুরি আপডেট ভার্সন আসে নাই, 4 এরটা পুরোপুরি আসে নাই। অলরেডি এখন যারা ইউজ করে তারাও CSS3টাকে ইউজ করে থাকেন। আপনারা কি বুঝতেছেন? সবাই হাঁ করে তাকিয়েছেন, তাই বলতেছে। আচ্ছা, তো CSS এর যে লেটেস্ট ভার্সনটা আছে CSS3, সেটাই আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে একটা CSS এর ওয়েবসাইট আছে। আরেকটা বিষয় আছে, সেটা আপনাকে বলবে, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে CSS এটা কোন ল্যাঙ্গুয়েজ, তাহলে বলবেন স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। CSS একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? সো আমরা যদি কখনো CSS অ্যাপ্লাই করি বা CSS সম্বন্ধে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে, তাহলে বলতে হবে CSS একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এটা কন্টেনার ফর, এটা কাদের নিয়ে কাজ করে? স্টাইল ফর HTML। CSS কখনই নিজের থেকে একটা জিনিসকে ডিজাইন করতে পারে না। HTML এর উপরে তারা CSS কে অ্যাপ্লাই হয়। মনে করেন, হ্যাঁ ভাওয়াল কনসোর্টিয়াম এর মতো। যেমন ধরেন কাকতারুয়া চিনেন আপনারা? কাকতারুয়ার মধ্যে কি হয়? কাপড় চোপড় পরে, তাহলে কি সেটা মানুষ হয়? হয় না। প্রথম হচ্ছে তাকে স্ট্রাকচার রেডি করার জন্য আগে বডি বানাইতে হয়, তারপর যদি কাউকে ড্রেস পরানো হয় তাহলে তাকে একটা পরিস্থিতি বোঝেছে। তো আগে স্ট্রাকচার রেডি করে সেটার উপর যদি ডিজাইন করতে হয়, তখন আমরা CSS অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু HTML ছাড়া CSS কখনোই ডিজাইন করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে কন্টেইনার ফর বলতেছে HTML ডকুমেন্টস। এরা হচ্ছে HTML ডকুমেন্টস এর উপরে কি করে? অ্যাপ্লাই করে, ঠিক আছে? আর এদের একটা ওয়েবসাইট আছে, চাইলে এখানে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে ওদের ডিটেলস আছে। এখানে থেকে চাইলে আপনি CSS সম্বন্ধে আরও কিছু জানতে পারেন, ওদের সিনটেক্স কি, ওদের আপনার আসেন, ওয়ালাইকুম আসসালাম। এত লেট করে আসেন কেন? তো জামাতা নামাজ তো আগে হয়। আপনি কোথায়, মসজিদে পড়ছেন? আচ্ছা, ওই যে 4 তলায় নামাজ হয়। এটা কি লোডিং নাকি নেট নাই, কোনটা? আজকে নেটে খুব সমস্যা করতেছে। আচ্ছা, তো এখানে CSS এর ফুল বলতে পারেন ফুল ফ্যামিলি, মানে হচ্ছে দাদা নান্না থেকে যা কিছু আসে সবকিছু এখানে আছে। সিলেক্টর কিভাবে অ্যাপ্লাই করতে হয়, CSS কিভাবে অ্যাপ্লাই করতে হয়, CSSটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কার উপর অ্যাপ্লাই করতে হয়, এগুলো এখানে আছে। তো এগুলো আমি তো ক্লাসে প্র্যাকটিক্যালি দেখাবো, তো এগুলো আপনাদের বাসায় বসে একটু যখন বসে থাকবেন তখন এগুলো দেখবেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি CSS এর পরিচিতি দিলাম, CSS আসলে কি, CSS কিভাবে কাজ করে। তো আলোচনা না করে এখন আমরা কি করব, CSS অ্যাপ্লাই করা শুরু করব। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফাইল বানাইছিলাম না, index.html। এখানে আমরা আরেকটা ফাইল করব যেটা হচ্ছে স্টাইল শিট CSS এর জন্য। তো আমরা আমাদের CSS এর এক্সটেনশন কি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি স্টাইল ডট, এখানে কি বলবো, এখানে বলবো CSS। এখন বুঝতে পারছেন CSS কোথায় লিখবেন এক্সটেনশন? কারণ হচ্ছে এই দুইটা আলাদা ফাইল, ইনডেক্স এটা আলাদা ফাইল, CSS এটা আলাদা একটা ফাইল। এই দুইটা আলাদা ফাইলকে আমাদের আলাদা আলাদা ফাইল নেম নিয়ে সেভ করতে হবে। আচ্ছা, এখন আমরা এই ফাইলটাকে অলরেডি ওপেন করেছিলাম, কোথায়? আমাদের সাবলাইমে। এখানে কি করব, আমরা আমাদের CSS গুলো অ্যাপ্লাই করব। তো CSS 3 প্রকার। CSS কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS, আর একটা হচ্ছে এক্সটার্নাল CSS। তো এই 3টা CSS কিভাবে অ্যাপ্লাই হয়, আমি ফার্স্ট অফ অল যদি এখানে একটা H1 নেই, H1 এর মধ্যে হয়তো আমি লিখতে পারি, ধরেন এখানে লিখলাম ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। আমরা বলেছি আমাদের CSS 3 প্রকার, তার মধ্যে একটা প্রকারের নাম হচ্ছে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট কাকে বলে? HTML লাইনের মধ্যে কোনো HTML ট্যাগের উপরে যদি কোনো CSS কে অ্যাপ্লাই করা হয় তাহলে তাকে ইনলাইন CSS বলে। যেমন আমি এখানে একটা HTML করেছি,
আমি যদি এই লাইনের উপরে কোনো সিএসএস করতে চাই তাহলে সেটাকে ইনলাইন সিএসএস বলা হবে। যেমন আমার এখানে একটা H1 আছে, আমি চাচ্ছি আমার H1 কে সিএসএস করব এই লাইনের মধ্যে, তাহলে আমি এখানে একটা অ্যাট্রিবিউট নিচ্ছি যেটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিলাম। এখানে হয়তোবা আমি এটার কালারকে চেঞ্জ করে দিব। আমি এখানে বললাম কালার, কালার বলে আমি যদি এখানে বলি রেড, তাহলে আমাদের এই ফন্ট কালারটা রেড হওয়ার কথা। আমি আমার সাইটে আছি, এটাকে একটু ওপেন করি, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। দেখেন তো এখানে যে লেখাটা আসছে এটা কোন কালার, কেন রেড হয়েছে? কারণ হচ্ছে আমি এখানে কালার অ্যাপ্লাই করেছি। সেম ভাবে আমি যদি এখানে আরো কোনো সিএসএস ইউজ করি, আমি যদি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে বললাম ইয়েলো, সেভ করলাম, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এসে এখানে রিলোড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমি যদি এটার ফন্ট সাইজ বাড়াই, আমি যদি এখানে বলি ফন্ট সাইজ, মনে করেন তার জন্য মার্জিন প্যাডিং, এটা পরে আসতেছে। এখানে আসলাম রিলোড, দেখতেছি ফন্ট সাইজটা বড় হয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে যদি আমরা এখানে বলি মনে করেন টেক্সট অ্যালাইন রাইট, কন্ট্রোল এ সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসতেছি, এখানে সেটাকে রিলোড, দেখা যায়। তো আমি এখানে কিছু সিএসএস অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস ছিল, যেখানে আমি কালার চেঞ্জ করেছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, ফন্ট সাইজ চেঞ্জ করেছি, আর এটার অ্যালাইনটা কোথায় হবে, অ্যালাইনটা হবে রাইটে, সেই অ্যালাইনটা আমরা এটাকে চেঞ্জ করে দিয়েছি। এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে? HTML দিয়ে করতে পারতেন? কিভাবে? বলেন HTML এ কিভাবে কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? এটা আমরা কোন পেজে করছি? HTML এর পেজে। এখন আমরা প্রশ্ন দিতে পারবো CSS ফাইলটা নিছেন কেন শুধু শুধু? এটা বলতে পারেন যে আমরা তো HTML এই সব কিছু করতে পারছি, তাহলে CSS এই ফাইলটা আপনি নিলেন কেন, এই ফাইলটা আমরা কেন নিলাম, তাই তো প্রশ্ন না? আচ্ছা, এটা আসবো, এটা হচ্ছে 3 নাম্বার CSS যখন বলবো তখন। CSS এর 3টা ধরন আপাতত বোঝাচ্ছি, কি বুঝতে পারছেন নাকি এখনো মাথার উপরে কিছু ঘুরতেছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। নাই সিরিয়াসলি? আচ্ছা, রেসপন্সিভ বানাই বুটস্ট্র্যাপ দিয়ে, এখনো শিখাইছি আপনাদের বুটস্ট্র্যাপ। সিএসএস এর রেসপন্সিভ আপনাদের মডিউলে নাই, সিএসএস দিয়ে রেসপন্সিভ দেখানো হবে না, দেখানো হবে বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা H2 নিলাম, দেখেন H2। এখানে আমরা যদি লিখি আমাদের 2 নাম্বার সিএসএস, যেটার নাম হচ্ছে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস 3 প্রকার, প্রথমটা ইনলাইন, পরেরটা ইন্টারনাল। আমি এখানে বললাম ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। আপনার কি শরীর অসুস্থ? খারাপ লাগতেছে কেন? মাথা ব্যথা করতেছে, তাহলে তো সমস্যা। হ্যাঁ, বা হচ্ছে টাফনিল আছে, টাফনিল থাকলে খেতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট এটা কি? ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে HTML পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল করাকে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট বলে। যেমন এই পেজের মধ্যে যদি আমি আমার হেড ট্যাগের মধ্যে কোনো CSS কে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি বলবো ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। তো এখানে আমার এখানে H2 আছে, এখন এখানে হেড ট্যাগের মধ্যে আমি এখানে বলবো H2 কে ধরার জন্য কোনো CSS কে অ্যাপ্লাই করার জন্য 4টা জিনিস লাগে। যদি আমি কোনো CSS কে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার 4টা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার সিলেক্টর, দেন হচ্ছে আমার ডিক্লারেশন, প্রপার্টি আর ভ্যালু। আমি এখানে চাচ্ছি যে 4টা জিনিস লাগে সেই 4টা জিনিসটা আমি এখানে বলবো, কন্ট্রোলে সেভ করলাম। আমি চাচ্ছি আমার যে CSS করার জন্য, কোনো CSS অ্যাপ্লাই করার জন্য 4টা জিনিস লাগে। কি লাগে? 4টা জিনিস। সেগুলো কি কি একটু এখানে আসেন। আমি গুগলে আসলাম, এখানে বললাম CSS, আর কিছু লেখার প্রয়োজন নেই, CSS লিখলাম। এখানে ইমেজের উপরে আসি,
দেখেন এখানে সিএসএস করার জন্য চারটা জিনিস লাগে আমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সিলেক্টর লাগবে, দেন হচ্ছে আমাদের ডিক্লারেশন লাগবে, দেন হচ্ছে প্রপার্টি লাগবে, দেন হচ্ছে ভ্যালু লাগবে। এই চারটা জিনিস ছাড়া আপনি কখনোই সিএসএস কে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিএসএস কে এই লাইনে যদি কোনো সিএসএস করতে যাই তার জন্য আমাকে এটাকে ধরতে হবে। এটাকে ধরার জন্য হেড ট্যাগের মধ্যে আমি এখানে ইউজ করব স্টাইল। এখানে আমি স্টাইল ইউজ করলাম। এখন ফার্স্ট অফ অল আমাকে সিলেক্টর, তাহলে এই আমি যদি এই ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিটকে কালার দিতে চাই তাহলে সিলেক্টর কি হবে? H2। এখানে আমি H2 নিলাম, সরি এখানে না, আমরা নিব এখানে H2 হচ্ছে আমাদের সিলেক্টর। এখন সিলেক্টরের পরে আমার লাগবে একটা ডিক্লারেশন, তার মানে সেকেন্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমি আমার এটাকে অ্যাপ্লাই করব। এখন লাগবে আমার প্রপার্টি কি? যেমন কালার একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি, ফন্ট সাইজ একটা প্রপার্টি, দেন হচ্ছে টেক্সট আলাইন হচ্ছে একটা প্রপার্টি। সেই প্রপার্টির ভ্যালু হচ্ছে আমার রেড, কালারের ভ্যালু হচ্ছে আমার রেড। যেমন আমি যদি এখানে ইউজ করি কালার, এই কালার এটা কি? এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। এখন এটার উপরে যখন আমি ভ্যালু অ্যাপ্লাই করব, যখন আমি এখানে লিখবো রেড, এই রেডটা কি? আমার রেড হচ্ছে আমার ভ্যালু, প্রপার্টির ভ্যালু হচ্ছে আমার ভ্যালু। তো এখানে আমি রেড দিলাম না, আগেরটা যেহেতু রেড দিয়েছি এটাকে আমি বললাম মনে করেন গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে এসে যদি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট আসছে, যেটার কালার হচ্ছে গ্রিন। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, বললাম ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে বললাম মনে করেন অরেঞ্জ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড আসছে। ওকে গুড। এটার ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিচ্ছি। ফন্ট সাইজ আমি বললাম 50 পিক্সেল, যেহেতু আগেরটা বল। এটার জন্য হেক্সা কোড নেবেন। হেক্সা কোড কিভাবে, এটা আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে আসবে। এটাকে বড় করলাম, এখন এটা লেফটে আছে, থাকুক সমস্যা নেই। আমি চাচ্ছি এটা লেফটেই থাকবে, হয়তো বা পরবর্তীতে যে এক্সটার্নাল সিএসএস আছে সেটাকে আমি সেন্টারে রাখবো। আচ্ছা, তো এখানে আমরা দুইটা সিএসএস দেখলাম, একটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস আর একটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এক দুটো বুঝতে পারছেন কিনা সেটাকে বলেন, তারপর সেটা বলছি। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল তিনটা পার্থক্য আছে, সেটা পরে। আগে এই দুটো বুঝছেন? এই দুটো নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে ইনলাইন সিএসএস যখন ইউজ করবেন এটার অ্যাপ্লাইবল বেশি, এটার প্রায়োরিটি বেশি। যখন এটা আমি একাধিক সেম ট্যাগ ইউজ করবো তখন, এটা এখন বলছে না। এখানে আমি একটা H3 নিলাম, এখানে একটা H3, এখানে আমি বলবো যে এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে আমাদের সিএসএস 3 নাম্বার লাইন। আপনাদের কারো গরম লাগতেছে না? এসিটাকে বন্ধ করে দিয়েছে। এটা তো নাই রে। তো যাই হোক, এখানে আমরা দুইটা সিএসএস ইউজ করেছি, ঠিক আছে? ইনলাইন আর হচ্ছে ইন্টারনাল সিএসএস। এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাই। এখন কি করব? এক্সটার্নাল সিএসএস ইউজ করব। এক্সটার্নাল সিএসএস হচ্ছে প্রফেশনাল ওয়ে। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে কাজ করার জন্য, এই জন্যই আমরা এখানে একটা ফাইল করেছি। যখন আপনারা কোনো প্রজেক্ট করবেন তখন ওইখানে HTML এর প্রায় 4-5 কোড হয়ে যাবে। সেখানে আপনার সিএসএস যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ফাইন করতে পারবেন না যে আসলে HTML-টা কিভাবে আমি খুঁজে পাবো, কিভাবে CSS-টা পাবো, কোথায় কি আছে। এটার জন্য সবসময় চেষ্টা করবেন HTML পেজের মধ্যে যত HTML কোড সেটা HTML কোডের মধ্যে পেজের মধ্যে থাকবে। CSS-টাকে আমরা আলাদাভাবে কোড করার জন্য আমরা CSS ফাইলের মধ্যে করব। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। তো আমরা কি করব, আমাদের এক্সটার্নালটাকে আমরা যেই CSS-টা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে CSS পেজে। আমাদের সিলেক্টর কি? H3 বললাম H3।
দেন আমাদের এখানে হয়তো বা কালার ব্যাকগ্রাউন্ড কালার এগুলো আসবে, এগুলো আমি এখান থেকে নিয়ে দিচ্ছি, এগুলো আপাতত লিখলাম না আমি। এখানে আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট। হয়তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে আমাদের ফন্ট সাইজটা থাকুক, সমস্যা নেই, শুধু ব্যাক কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখানে আমাদের আর কি কালার আছে? হ্যাঁ, ব্লু না, এখানে দিলাম আমাদের কালার হচ্ছে ব্লু। আর ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি আমরা? ব্ল্যাক দিলাম। কন্ট্রোলে সেভ করলাম, BLAC কে ব্ল্যাক। এখন এটাকে সেভ করলাম, দেখেন তো এটার আউটপুট কি আদৌ এখানে আসছে? এটা কালার হয়েছে? কারণ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড আসে নাই, ফন্ট সাইজ আসে না। দেখেন এখানে ফন্ট সাইজ আমরা দিয়েছি, আসে না। এই যে ফন্ট সাইজ, এটা আসে না। এটা এখন এই যে সিএসএসটা করছেন, এটা কোন পেজে? এটা একটা আলাদা পেজ না, কিন্তু সিএসএস ফাইলকে কখনো ওপেন করা যায় না। আপনি যদি চান এই ফাইলটা ওপেন হবে না। দেখেন আমি যদি রাইট বাটন প্রেস করি, এটা ওপেনের কোনো অপশন নাই, ঠিক আছে? তো আমরা কি করব, এই ফাইলটাকে ওপেন করব, এই ফাইলটাকে ওপেন করব, কিন্তু এইটা এটার উপর অ্যাপ্লাই করব। তাহলে এই আলাদা পেজটাকে, এই সিএসএস পেজটাকে এইচটিএমএল এর সাথে লিংক করা দিতে হবে। যদি আমি এই পেজটাকে এইচটিএমএল এর সাথে লিংক করে দেই, তাহলে হয়তোবা আমার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আমি বলেছিলাম আমাদের যত লিংক, এটা কোন ট্যাগের মধ্যে হয়? আমি বলেছি একটা ওয়েবসাইটের যত লিংক হয় এটা হেড ট্যাগের মধ্যে হয়, কিন্তু এই এনকোড ট্যাগ দিয়ে আমাদের কি করা হয়? ফাইলকে, যে কোনো ফাইল, একটা ফাইলকে আরেকটা ফাইলের সাথে লিংক করানো যায়। যেটা তো পেজ, যেটা তো আলাদা পেজ, এটা কিভাবে এনকোড ট্যাগ দিয়ে লিংক করা হয়? তো আমরা এখানে আসলাম, এই এইচটিএমএল এর মধ্যে আমরা এখানে একটা লিংক ট্যাগ নিব। এখানে আমরা বললাম লিংক, লিংক নামে একটা ট্যাগ নিলাম, যেখানে আমাদের এইচআর এর যে অপশনটা আছে, HRF, এটার মধ্যে আমরা এই style.css এই ফাইলটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল S। সেভ করে আমি আমার সাইটে আসতেছি। এখন দেখেন এখানে এসে যদি আমি রিলোড করি, তাহলে দেখেন ওই সিএসএসটা পেয়েছে। এখন আপনি style.css এর মধ্যে যা কিছুই লিখবেন সেটা এখানে পাবেন। এই আপনারা কি করতেছেন? বলেছি না ক্লাসের সময় আগে ভালো করে বুঝবেন, তারপরে অ্যাপ্লাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই সিএসএসটা এখন আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি এটাকে সেন্টারে নিতে চাই, তাহলে আমি এটা কোথায় বলবো? এই যে আমার সিএসএস ফোল্ডারের মধ্যে, এই ফাইলের মধ্যে, এই ফাইলের মধ্যে যদি আমি বলি টেক্সট অ্যালাইন, এখানে বললাম সেন্টার, কন্ট্রোল এস, সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে এটাকে রিলোড আসছে। আপনারা HTML, CSS, সরি ইনলাইন CSS, ইন্টারনাল CSS আর এক্সটার্নাল CSS, এটার অ্যাপ্লাইটা বুঝছেন আসলে কিভাবে অ্যাপ্লাই করা হয়? কিন্তু আপনি যদি একই লাইনের মধ্যে ইন্টারনাল CSS ও করেন, এক্সটার্নাল CSS ও করেন, ইনলাইন CSS ও করেন, সেই ক্ষেত্রে প্রায়োরিটি পাবে ইনলাইন CSS। যেমন ধরেন আমি যদি এখানে সবকিছু H3 করে দিই, আরেকটা বিষয় আছে, আমি এখানে আমার যে HTML কোড ছিল, এখানে আমি কি করেছি, একটা H1 নিয়েছি, এটা নিয়েছি H1 এর মধ্যে, এটা H2 এর মধ্যে, এটা H3 এর মধ্যে। এখন আমার একটা ওয়েবসাইটের মধ্যে তো H1 একটা থাকে না, তাই না? এখানে একাধিক H1 থাকতে পারে। এখন একাধিক যদি H1 থাকে, তখন কি হবে দেখেন, আমি যদি এটাকে H1 করে দিই, এটাকে H1 করে দিই, H1, কারণ আমার এক্সটার্নাল CSS H3, এটাকে H3, এটাকে H3, এগুলো আমি করে দিই, তাহলে দেখেন কি হয়। আমি চাচ্ছি আমার এখানেও H3 দিব, সবগুলো H3, ঠিক আছে? H3 হবে, এটাকেও আমি H3 দিচ্ছি, H3, কন্ট্রোল এস, সেভ করলাম। কিন্তু দেখবেন আমাদের এই দুটো চেঞ্জ হবে, এই দুটো আমাদের H3 এর মতো হবে, কিন্তু এইটা হবে না। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, দেখেন এইটা কিন্তু এটার মতো হয়েছে, কিন্তু এটা হয় না। কেন হয়নি? কারণ বলেছি ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি। ইনলাইন সিএসএস যেটার উপর থাকবে সেটার উপর আগে ইনলাইনকে কল করবে, তারপর হচ্ছে এক্সটার্নাল। এখন যদি আমি ইনলাইন সিএসএসটা কেটে দিই, দেখেন এখানে আমি যদি এখানে এই স্টাইলটাকে পুরোটা কেটে দিচ্ছি, আমার এটা দরকার নাই, কন্ট্রোল জেড। আমি যেটা করবো, এখানে যা আছে এটা সব কেটে দিলাম, আমার এগুলো কোনোটাই প্রয়োজন নেই। কন্ট্রোল এ, সেভ করলাম। এখন দেখবেন আমার ওয়েবসাইটের মধ্যে যা আছে সবকিছু সেম। এখন আমি তো চাচ্ছি না যে সবকিছু সেম হোক, আমি চাচ্ছি আমার ইনলাইন সিএসএস এটা আলাদাভাবে কাজ করবে, ইন্টারনাল সিএসএস এটা আলাদাভাবে কাজ করবে, এক্সটার্নাল সিএসএস এটা আলাদাভাবে কাজ করবে। কারণ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে H1 অনেকগুলো থাকতেই পারে, স্বাভাবিক। এখন প্রত্যেকটা H3 কে যদি আমি নাম বলে দিই, মনে করেন এটাও তো H3, এটাও H3, এটাও H3, এখন তিনটার বাবার নাম কি? সেম। বাবার নাম, এটা দাদার নাম বলতে হবে, দাদার নাম সেম, ঠিক আছে? এখন দাদার 3টা ছেলে, এখন 3 ছেলের 3টা নাম আছে না, আমি 3টা নাম দিয়ে দিলাম। এটা মনে করেন আনাস,
এটা হচ্ছে ওই যে ওর পাশের জন, আর এটা হচ্ছে সামনের জন, শাহরুখ খান। ঠিক আছে, তো এই তিনজনের তিনটা নাম, এখন আমি তিনজনের তিনটা নাম ধরে যদি কল করি তখন তাহলে আমি তাকে আলাদাভাবে সিএসএস করতে পারবো না? তো আমি সেম ভাবে সবগুলো এই স্ত্রীর মধ্যে আছে, থাকুক সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা নাম দিয়ে দিব। এটা একটা নাম দিব, এটা একটা নাম দিব, এটা একটা নাম দিব, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন কি হবে। তো এটার জন্য আমরা যদি এই স্ত্রীর মধ্যে যদি কোনো ক্লাসকে কল করি, আচ্ছা এটা আমি ক্লাস দেখাচ্ছি না, আমি কি করব, একটা ফ্ল্যাগ ডিজাইন করবো, তাহলেই বুঝতে হবে। চলেন পতাকা বানাই কোডিং দিয়ে। কখনো বানাইছেন? আজকে কি করবো, পতাকা বানাবো। এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসকে বললাম মনে করেন 1। ডিভ হচ্ছে ব্লক নিয়ে কাজ করে, একটা সেকশন। দেন আমি এখানে বললাম 2, আর এখানে আমি কোনো ক্লাস নিব না, এখানে আমি নিব আইডি, এখানে বললাম 3। যে কোনো দুইভাবে ডাকা যায়। আপনি যদি কোনো সিএসএস কে যদি ডাকতে চান দুইভাবে ডাকতে পারবেন, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। তো আমি এখানে দুইটা ক্লাস নিলাম, একটা আইডি নিলাম। কেন? কারণ আইডিকে কিভাবে কল করতে এটা আমি এখন দেখাই দিব। সেভ করলাম। তো আমার এখানে যে সিএসএস গুলো ছিল এগুলো আমি সব কেটে দিচ্ছি, আমার এগুলো দরকার নেই, এগুলো আমি কেটে দিলাম, সিএসএস গুলো যা আছে। আর এখানে যে সিএসএস গুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই, সব কেটে দিলাম। এখন আমি চাচ্ছি আমার এই তিনটা দিয়ে একটা পতাকা বানাবো, যেমন মনে করেন জার্মানির পতাকা। আমি যদি এখানে এসে বলি জার্মানি, এই পতাকাটা আমি চাচ্ছি বানানোর জন্য। এটা বানানো যাবে না? চলেন এটা বানাই আমরা। এখানে আসলাম, এখানে তো আপাতত কিছু নাই, কোডিং এর মধ্যে আসলাম। এসে হয়তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, আমাদের এই ডিভটাকে ধরবো কোনো ক্লাসকে কল করার জন্য। আমি যদি কোনো ক্লাসকে কল করতে চাই তার জন্য ডট ইউজ করতে হবে। আবারও বলছি, আমি যদি কোনো ক্লাসকে কল করতে চাই তার জন্য ডট ইউজ করতে হবে। তাহলে আমি বলবো এখানে .1, তাই না? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখ, আমি যদি এখানে বলতাম বললাম ডিভ মানে হচ্ছে আমার এখানে যতগুলো সবগুলোকেই ধরবে। আমি বললাম এটার কালার দিলাম, মনে করেন প্রথম কালারটা আমাদের এখানে কি আছে, ব্ল্যাক। তো আমাদের ব্ল্যাকের কালার কোড হচ্ছে 3টা 0। এরপরে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার, Ctrl+X, এটাকে এখানে দিয়ে দিলাম। এখন এটার উইথ বললাম, উইথ মনে করেন 200 পিক্সেল। দেন হচ্ছে এটার হাইট দিলাম আমি 200 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, Ctrl+S। আরেকটা কাজ করি তাহলে, যেহেতু এটা আসছে না, এখানে ধরলাম, এখানেও ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে একটা আইডি সেট করব। আইডির নাম দিলাম বক্স। এখন এই বক্সকে কল করার জন্য আমি যদি এখানে একটা হ্যাশ দিই, এখানে বললাম বক্স, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। কি ব্যাপার, কালার তো আমাদের দরকার নাই, এটা তো আমাদের যা ইচ্ছা তাই রাখতে পারি। আচ্ছা যাই হোক, তো এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি আমি, তাই না? এখানে দেখেন এখন যে ব্ল্যাকটা আসছে এখানে কয়টা বলতে পারবেন? এখানে 3টা, কারণ হচ্ছে বোঝা যাচ্ছে না। চলেন বোঝা যাবে কিভাবে, এটা চেঞ্জ করে দিই। আমি এখানে এসে বললাম ডট, হয়তো আমার 2টাকে কল করতেছি 2। এখানে এইটার কালার আমার যা ইচ্ছা হোয়াইট থাকুক, সমস্যা নেই, এটা কম্পালসারি না, এটা আপনাদের না দিলেও আসবে, এটা আমি এমনি দিচ্ছি। এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড দিলাম। পরের কালার কি আছে আমাদের জার্মানির, রেড আর ইয়েলো। এখানে আসলাম, এখানে আমি বললাম রেড। এইটার উইথ আমি এটার উইথ সেট করতেছি, এটার উইথ আমি আপাতত যেটা সেটাই থাকুক, সমস্যা নেই। এখানে যেহেতু আর কিছু দরকার নাই, জাস্ট এখানে যেহেতু ওই আমাদের বক্সের মধ্যে হাইড উইথ দেওয়া আছে, এখানে আসলাম রিলোড। আচ্ছা, এই হাইড উইথটা এখানেও ইউজ করে দিই, ইউজ করলাম, এখানে আসলাম পেস্ট, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, 2W2। ও আচ্ছা,
তো প্রবলেম হওয়ার কথা না। না, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে ওয়ান যখন আইডি ধরতেছেন, আইডি তো তিনটার মধ্যে সেট করছি না, তাই পুরো আইডিকে ওরা কল করতেছে। তো আমরা যখন কি করব, প্রত্যেকটা আলাদা ডিপকে ধরবো তখন ক্লাস দিব। কিন্তু প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আপনি যদি মনে করেন আইডিও নিলেন, আইডি নেবেন তখন তিনটা একসাথে কাজ করবে। কিন্তু যদি ওর মধ্যে আইডির মধ্যে ক্লাসও থাকে, ক্লাসকে কল করলে সেটা চেঞ্জ হবে, এটা অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো সাইডে আসলাম। এখানে এসে আমি ফ্ল্যাগটা কমপ্লিট করে দিচ্ছি। এখানে হয়তো বা হাইটটা অনেক বেশি, হাইটটা একটু কমাই দিই। এখানে এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, কন্ট্রোল ধরে, মাউসের কন্ট্রোল ধরে ধরতেছি আমি। আচ্ছা, আর উইডটা আমি বাড়িয়ে দিচ্ছি। এই 2টাকে 200 না দিয়ে হয়তো আমি এখানে 600 দিতে পারি। 600 কন্ট্রোলে সেভ করলাম, সাইডে আসলাম, এসে এখানে রিলোড। দেখতে পাচ্ছি যে আমার এখানে জার্মানির একটা ফ্ল্যাগ চলে আসছে। আচ্ছা, এভাবে করে আমরা জার্মানির 3 কালার যে পতাকাগুলো আছে এগুলোকে খুব ইজিলি এভাবে করতে পারি। কিন্তু যদি কোনো বাংলাদেশের পতাকা বানাতে চান তখন একটু প্রবলেম হবে। যেমন ধরেন একটা বাংলাদেশের পতাকা অ্যাড করে দেখাই। একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে একটা ক্লাসকে বললাম মনে করেন বিডি, এর মধ্যে না, এটাকে আলাদাভাবেই নেব। এখানে একটা ক্লাস নিলাম, এই ক্লাসকে বললাম মনে করেন দেশ, কন্ট্রোল এস দিলাম। এখন এই দুটোকে কল করবো কোথায়? এখানে আমি এখানে বললাম ডট বিডি। এটাকে যদি আমি প্রথমে একটা কালার দিই, আমাদের বাংলাদেশের প্রথম কালার কি? গ্রিন। গ্রিন দিলাম, দেন হয়তো বা এটা কালার না, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা। এখানে বললাম হোয়াইট, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে বললাম আমি গ্রিন। এখানে একটা উইথ দিয়ে দিচ্ছি, উইথ দিলাম আপাতত 600, সমস্যা নেই। এখানে একটা হাইট দিলাম। এই হাইটের মধ্যে আমরা বলতে পারি যেমন কত লাগবে? 300। দেখি 300 দিলে কতটুকু আসে। এখানে আসলাম রিলোড, তো দেখতে পাচ্ছি যে আমার বাংলাদেশের একটা পতাকা এখানে আসছে, তাই তো? এটাকে আপাতত একটু হাইট করে দিই, আমাদের এটা আপাতত একটু লাগবে না। এটাকে আপাতত একটু কমেন্ট করে দিলাম আমি। এটা হচ্ছে কন্ট্রোল শিপ কোশ্চেন মার্ক। এটা হচ্ছে HTML কমেন্ট। HTML কমেন্ট মানে কি? একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে কোনো নিউজ বা তথ্য দেওয়ার জন্য HTML কমেন্ট ইউজ করে। কন্ট্রোল শিপ কোশ্চেন মার্ক। এখানে বাংলাদেশটা চলে আসছে। এখন এটার হাইটটা মেবি একটু কম, 350 করলাম, সাইটে আসলাম, এখানে সে রিলোড চলবে। এখন আমাদের পরবর্তী কি লাগবে? সার্কেল, তাই তো? এখানে এসে বললাম ডট দেশ। এটাকে কল করে আমি যদি ফার্স্ট ওভার বলি কালার বললাম হোয়াইট। এটা না দিলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে বললাম রেড, দেন একটা হাইট উইথ দিয়ে দিচ্ছি। এখানে উইথ বললাম 150 পিক্সেল বা 200 দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখানে বললাম হাইট 200 পিক্সেল, সেভ করে দেখে সাইটে আসি। তো এখানে একটা রেড আসছে, তাই না? এখন রেডটার কিছু কাজ আছে। এই রেডটাকে স্কোয়ার তো পরে করবে, এখনো করিনি। স্কোয়ার করার আগে সব থেকে বেশি যেটা কাজ সেটা হচ্ছে এটাকে এখানে নিতে হবে, এই গ্রিনের উপর উঠাইতে হবে, কিন্তু এটা কোনোভাবেই যাবে না। আপনি যদি এখানে লেখেন টপ, জাস্ট টপ বললাম, টপ বলে যদি বলি মাইনাস মনে করেন 200 পিক্সেল, এটা যদি লিখি তাহলে এটা এখান থেকে সরবে না, কারণ হচ্ছে এটা স্টিকি। এখন যে এই পজিশনটা আছে এটা হচ্ছে স্টিকি পজিশন, মানে পজিশন 3 প্রকার: স্টিকি, অ্যাবসোলিউট আর হচ্ছে আমাদের রিলেটিভ। আমি যদি ওকে বলে দিই যে পজিশন যদি একটু চেঞ্জ করে দিই তাহলেও যাবে। পজিশন যদি আমি বলি রিলেটিভ, তাহলে দেখবেন ও এখান থেকে মুভ হচ্ছে, ঠিক আছে? এখান থেকে সরে গেছে। আমি ওকে আরেকটু উঠাই দিচ্ছি। আমি এখানে 200 না বলে যদি ওকে বলি 350 বলি, দেখি কতটুকু আসে। রিলোড, বেশি উঠে গেছে। তাহলে যদি বলি এখানে আমাদের 270 যদি বলি তাহলে দেখি কতটুকু আসে। এখানে সেভ করলাম, সাইডে এসে রিলোড চলবে, ঠিক আছে? এরপর যাচ্ছি ওকে একটু বাম থেকে সরাতে হবে, তাহলে বললাম লেফট থেকে আমাদের সরে যাবে। লেফট এখানে কতটুকু দিয়েছিলাম আমরা? উইথ 600, এখানে 300 দিচ্ছে। সেভ করলাম, সাইডে এসে রিলোড, বেশি চলে গেছে। তাহলে আমরা যদি বলি 250 বা 260 টাইপের যদি কিছু বলি, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, আরও যাবে।
চলবে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মিডলে আসছে, কিন্তু এখন আমাদের যে গোলটা সেটাকে কি করতে হবে, আমাদের রেডটাকে গোল করতে হবে। যদি আমি এখানে বলে দিই বর্ডার রেড 50%, সাইটে আসলাম, এসে এটা রিলোড, দেখতে পাচ্ছি এটা গোল গোল হয়ে গেছে। তো এভাবে করে ইজিলি চাইলে কোনো বাংলাদেশের ফ্ল্যাগ বানানো পসিবল। ঠিক আছে, আমি এখান থেকে একটু পেন্টে যাচ্ছি, PAINT পেন্টে ওপেন করলাম। হয়তো আমি এখন যে ডিজাইনটা করবো এই ডিজাইনটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। তো আমি এখান থেকে আমি চাচ্ছি আমার এরকম একটা অংশ থাকবে, এর মধ্যে হয়তোবা আমাদের কিছু টাইটেল থাকবে, এখানে কিছু টাইটেল থাকবে, আর বক্সটা হয়তো এরকম থাকবে, আর এর নিচে হয়তোবা সেম ভাবে আমি এখানে হয়তোবা আরেকটা অপশন নিতে পারি, যেখানে হয়তোবা আমাদের প্যারাগ্রাফ থাকবে। হ্যাঁ, কোনো বক্স নাই, বক্স বানাতে হবে কোডিং দিয়ে। এটা তো আলাদা সফটওয়্যার, এটা হচ্ছে কম্পিউটারের পেইন্ট। আমরা পেইন্টে যে আমরা আপাতত ডিজাইনটা কীরকম করবো এটাকে দেখাইলাম যে এরকম করে আমরা এখানে ডিজাইনটা করতে পারি। তো যাই হোক, এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। আমি এখানে যেটা ফাইল বানিয়ে দিচ্ছি, অ্যাড বাটন প্রেস করলাম, আমি এখানে একটা নিউ ফাইল করবো, যেটার নাম দেবো আমরা margin.html। তো এখানে একটা ফাইল করলাম আমরা margin.html। ফার্স্ট অফ অল এখানে জানি আমাদের HTML5 এর একটা টেমপ্লেট নিতে হয়, HTML5 কন্ট্রোল এস সেভ করলাম। এখানে হয়তো আমরা বলেছিলাম এরকম কিছু একটা ডিজাইন করবো, এরকম। তো ফার্স্ট অফ অল যেটা করবো, এখানে হয়তো আমরা একটা H1 নিচ্ছি, H1 এর মধ্যে লিখলাম যে নাও, বা আমি এখানে বলতে পারি নাও ইজ এ ক্লাস টাইম, ইজ এ ক্লাস টাইম। আপনাদের আমি পরে ধরতেছি, সমস্যা নেই, ক্লাসে শেষ করে তারপর দুজনকে ধরবো, সমস্যা নেই, ওয়েট করেন। ওপেন ইন ব্রাউজার, এটা ওপেন করলাম, দেখতে পাচ্ছি নাও ইজ এ ক্লাস টাইম, এই লেখাটা আমার এখানে শো করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি চাচ্ছি আমার এটা এরকম একটা বক্স রাউন্ডেড হবে, আর হয়তো এটার কালার ব্যাকগ্রাউন্ড আমি সেট করবো। তো আমি এখানে আসলাম, এটা আমি কোথায় করবো, এই এক্সটার্নাল সিএসএস করলাম, লিঙ্ক সিএসএসটাকে লিঙ্ক করে নিলাম। এখন হয়তো H1কে কল করবো, এখানে H1কে আমি কল করলাম। এখানে যদি আমি বলি কোনো কালার দিলাম, মনে করেন রেড, এখানে হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতেছে, যেটাকে আমরা বলতে পারি গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি কালার আর ব্যাকগ্রাউন্ড এখানে শো করেছে। কিন্তু এখানে একটা যখন সিএসএস আপনারা শুরুটা করবেন তখন একটা প্রবলেম দেখা যাবে, যেমন দেখেন এটার দুই পাশ থেকে, এই পাশ থেকে প্লাস হচ্ছে এই পাশ থেকে আমাদের কিন্তু হোয়াইট আছে, এটা কিন্তু পুরোটা এখনো ব্যাকগ্রাউন্ড পায়নি। তো এটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে যে ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিংটা আছে এটাকে রিমুভ করতে হবে। এটার জন্য আমরা এখানে ইউজ করতে পারি বডি। আমি এখানে বললাম আমাদের মার্জিন আপাতত 0, দেন আমরা প্যাডিং 0। মার্জিন প্যাডিংকে এটা একটু পরে বোঝাচ্ছি, কিন্তু আমার যে ব্রাউজারে ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিংটা আছে এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন দেখেন তো আমার দুই পাশ থেকে কোথাও কি কোনো হোয়াইট বলে কিছু একটা আছে? আচ্ছা, তো আমরা সিএসএস যখনই আসবেন তখন এরকম ব্রাউজারের ডিফল্টটা মার্জিন প্যাডিংটা 0 করে নেবেন। এখন সাইটে আসলাম, আমি এখানে চাচ্ছি যে আমি কি করব, এটার মার্জিন দেব। এখন এটা বোঝানোর জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তো মনে করেন আমার এটা একটা পরীক্ষার পেজ, এটা হচ্ছে আমার একটা পরীক্ষার পেজ। আমি যদি এটাকে পুরোটাকে ওপেন করি, মনে করেন এটা একটা পেজ, ঠিক আছে। এখন এই পেজের মধ্যে আমাকে যদি আমরা প্রথম পরীক্ষার খাতাটা শুরু করি তাহলে কি করি, প্রথম যদি খাতাটা নেই তাহলে হয়তো আমরা প্রথমে এখানে একটা মার্জিনটা নিই। মনে করেন আমি এখানে একটা মার্জিন দিচ্ছি, এইটা মনে করেন আমাদের একটা মার্জিন, এখানে একটা মার্জিন দিলাম, আর হয়তো এখানে একটা মার্জিন দিলাম, তাই তো। আমাদের পরীক্ষার খাতায় প্রথম আমরা কি করি, মার্জিন দিই না, এখানে মার্জিন দিলাম। এখন আপনি মার্জিন কোনটাকে বলবেন, দাগের বাহির অংশকে নাকি ভিতর অংশকে? হ্যাঁ,
তো আমাদের এখানে মার্জিনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্জিন, এটা হচ্ছে আমাদের মার্জিন এরিয়া, বাইরের অংশ। আর আপনি যে মার্জিনটা দিলেন, এখানে আমি যে মার্জিনটা ইউজ করলাম, এই মার্জিনের কি আপনি এখান থেকে লেখা শুরু করবেন? না, হয়তো বা লেখাটা আমি এখান থেকে শুরু করবো, তাই না? এভাবে আপনি বাহির দিক থেকে যদি কোনো জায়গা দিতে চান, তার জন্য এই যে মার্জিন এটা, আর ভেতর দিক থেকে আমি যে জায়গাটা ছেড়ে দিলাম এখানে, এটা হচ্ছে প্যাডিং। আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওইটার বাহিরে যদি কোনো জায়গা দিতে চাই, সেটা মার্জিন ইউজ করব। যদি ভেতর দিক থেকে কোনো জায়গা দিতে চাই, তার জন্য প্যাডিং ইউজ করব। তাহলে চলেন আমি একটু মার্জিন প্যাডিং দেওয়া শিখাই আপনাদের। যেমন এখানে আসলাম, আমি যদি এখানে বলি, দেখেন মার্জিন টপ বললাম 200 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার এটা 100 পিক্সেল নিচে নেমে গেছে। আমি যদি এখানে বলতাম মার্জিন মনে করেন লেফট, বললাম 200 পিক্সেল, তাহলে দেখবো 200 পিক্সেল আমার লেফট থেকে মার্জিন হবে। এখানে আসলাম, দেখেন আমার বাম পাশ থেকে 200 পিক্সেল সরে গেছে। আমি যদি এটাকে টেক্সট অ্যালাইনটা সেন্টার করে রাখি, আমি যদি এখানে বলি টেক্সট অ্যালাইন, আমি যদি এটাকে সেন্টার বলি, সেভ করলাম, সাইডে আসলাম, এখানে রিলোড, দেখতে পাচ্ছি আমি আমার বাম থেকে 200 পিক্সেল মার্জিন হয়েছে। আমি যদি এটাকে বলতাম মার্জিন রাইট, মার্জিন আমি বললাম রাইট, দেন যদি আমি বলি 200 পিক্সেল, সেভ করলাম, সাইডে এসে দেখতে পাচ্ছি এটা এখানে রিলোড, তো আমার এটা এখানে চলে আসছে। এটা হচ্ছে মার্জিন প্যাডিং ইউজ করার ডিফল্ট একটা সাইট, ঠিক আছে? এভাবে করে আমরা ডিফল্টভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে মার্জিনের ডিফল্ট। তো আপনারা দুজন কাজ করেন, আমি ক্লাস শেষ করে দেবো, আমিও চলে যাবো, তো এখানে প্রেজেন্ট দিয়ে চলে যান, ওই আনসারটা দিয়ে দিন। তো এখানে আমরা মার্জিন ইউজ করলাম। এই মার্জিনের একটা সব থেকে বেটার ওয়ে হচ্ছে এটা, আপনি চাইলে প্রত্যেকটাকে মার্জিন টপ বটম লেফট রাইট লিখে দিতে পারেন। এটাকে যদি ইউজ না করেন, যদি চান এভাবেও দিতে পারেন। আমি যদি একটা ভ্যালু ইউজ করে একটা প্রপার্টি নিলাম মার্জিন, আমি যদি এটার একাধিক ভ্যালু ইউজ করি, আমি যদি এখানে বলি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল আর হচ্ছে আমাদের 0 পিক্সেল, আমি একটা প্রপার্টি নিলাম কিন্তু ভ্যালু কয়টা দিয়েছি? 4টা। প্রথম ভ্যালুর মধ্যে যদি আমি এখানে বলি 200 পিক্সেল, এখানে আসলাম, আগে আমি ওইটাকে ইউজ না করে, ইউজ করলাম না, আপাতত 0 রাখলাম, সাইটে আসলাম, রিলোড, দেখতে পাচ্ছি আমার সবকিছু আগের মতো করেই আছে। আমি এখানে যদি প্রথমটাতে 200 পিক্সেল ইউজ করি, তাহলে দেখেন এটা কোথায় কাজ করে, কোথায় আসছে? টপে। টপে। যদি আমি দ্বিতীয় ভ্যালুর মধ্যে 200 পিক্সেল লিখি, তাহলে এটা কোথায় আসবে? তাহলে এটা কোথায়? 2000 হয়ে গেছে। আচ্ছা 2000 200 পিক্সেল। তো এটা দেখবো যে আমাদের এটা একটা ঘড়ির চক্রের মতো ঘুরবে, ঘড়ির কাঁটার মতো। রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমার এখান থেকে 200 পিক্সেল সরে গেছে। সেম ভাবে আমি যদি এটার নিচে কিছু রাখি, আমি যদি এখানে কিছু লোরেম নিতাম, আর আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে বললাম লোরেম 200, সাইটে আসলাম, রিলোড, এটার নিচে এখন কিছু কন্টেন্ট আছে। আমি যদি এখানে এটার নিচে যদি তৃতীয় নাম্বারটাতে যদি এখানে বলি যে আমাদের 200 পিক্সেল মার্জিন হবে, এখানে সেভ করলাম, সাইটে এসে রিলোড, দেখতে পাবো আমার নিচ থেকে 200 পিক্সেল ওইটা নেমে গেছে। যদি আমি এটাকে সর্বশেষ এটাকে যদি 200 পিক্সেল বলি, এটা কোথায় যাবে? আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে লেফট। এখন এটা লেফটে দেখবেন 200 পিক্সেল সরে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা শর্টকাট। এর থেকেও শর্টকাট আছে, যেমন আমি যদি এখানে মার্জিন নেই, এটা যদি দুইটা ভ্যালু ইউজ করতাম, 0 পিক্সেল অ্যান্ড হচ্ছে 0 পিক্সেল, তো দেখবো আমার এখানে সবকিছু এখন 0 পিক্সেল হিসাবে থাকবে, কারণ হচ্ছে এখন আমি কোথাও কোনোটা ইউজ করি নাই। আমি যদি প্রথমটাতে এখানে 200 পিক্সেল বলি, 200 পিক্সেল বললাম, তাহলে এটা দেখেন কোথায় কাজ করবে, কোথায় আসছে? টপ বটম দুইটা আসছে, আমাদের দুইটা একসাথে কাজ করবে, টপ অ্যান্ড বটম। আমি যদি এখানে 200 পিক্সেল বলি, তাহলে এটা কোথায় কাজ করবে? এটা আমাদের লেফট রাইটে 200 পিক্সেল করে সরে যাবে। এটা হচ্ছে আমাদের এরিয়ার থেকে বাইরে কাজ করতেছে, মার্জিনটা সবসময় বাইরে কাজ করে। আমি যদি এখানে এখন আমাদের এইটার মতো করে ডিজাইন করতে চাই, তাহলে হয়তোবা আমি আমার টপ বটম থেকে আমি 10 পিক্সেল দিলাম আপাতত, লেফট রাইট থেকে হয়তোবা আমরা আপাতত এখানে ইউজ করতে পারি 400। দেখি 400 দিলে কতটুকু আসে, চলবে, এতটুকু থাকুক। আমি এখানে 400 দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার এটা রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে আসছে। এখন আমার তো এটা এখন এটার মতো হইলো না, এটার মধ্যে এখনো হয়নি। এটার জন্য আমি প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং আমাদের মার্জিন আর প্যাডিং ইউজেস পুরো সেম, আপনি সেম ভাবে ইউজেস করতে পারবেন, কিন্তু জাস্ট ভ্যালুটা কাজ করবে ভেতরে আর বাইরে। আমি যদি এখানে প্যাডিং দিই, দেখেন প্যাডিং বললাম আমার 100 পিক্সেল,
যদি আমি কোনো একটা প্রপার্টির একটা ভ্যালু ইউজ করি, এটা রাউন্ড ভাবে কাজ করবে, চারোপাশেই কাজ করবে আমার। সেম ভাবে আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন এটা 100 পিক্সেল বেড়ে গেছে। এটা ভেতর দিক থেকে বাড়তেছে, আমার কন্টেন্টের ভেতর দিক থেকে আমার এটা জায়গাটা নিচ্ছে। আর যদি আমি বাহিরে দিতে চাইতাম তাহলে আমি মার্জিন ইউজ করতাম। তো সেম ভাবে আমি যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমি আপাতত দুইটা ভ্যালুই নেই, সমস্যা নেই। আমি বললাম টপ বটমে আমার আপাতত থাকবে 60 পিক্সেল, আর লেফট সাইডে দরকার নেই 0 পিক্সেল। সেভ করলাম, সাইটে সেখানে রিলোড। এখন দেখেন তো এটা এটার মতো হয়েছে। তো এভাবে করে আপনারা যদি চান একটা সেকশনকে শুধু মার্জিন প্যাডিং আমরা ইউজ করলাম, ঠিক আছে। এইটা চাইলে আমরা এটার মধ্যেও করতে পারি, প্যারাগ্রাফের মধ্যে। আমরা যদি এখানে কিছু কন্টেন্ট কমাই দিই, এত কন্টেন্ট আমাদের আপাতত প্রয়োজন নেই, এতটুকু কন্টেন্ট হয়তো রাখলাম। এখন এখানে এসে আমরা জাস্ট বললাম আমাদের পি কে ধরে আমরা জাস্ট এখানে এই প্যাডিং মার্জিন প্যাডিং ইউজ করব। তার আগে যেটা করব সেটা হচ্ছে এখানে কালার দিচ্ছি, কালার বললাম আমাদের হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার বললাম ব্ল্যাক, দেন হচ্ছে টেক্সট অ্যালাইন আমরা বললাম জাস্টিফাই, আর মার্জিন প্যাডিং আপাতত এটা দিয়ে দিচ্ছি কপি করে। এটা তো বললাম টেক্সট লাইন আছে। আচ্ছা, তাহলে চলেন টেক্সট লাইন পরে বুঝাই। এটাকে একটু কমেন্ট করে দিলাম, এখানে হচ্ছে রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে কি হয়েছে, আমার জাস্ট ফন্ট সাইজগুলো আসছে। ফন্ট সাইজটা যদি আমি একটু বড় করে দিই তাহলে আরো একটু ভালো বুঝবেন। এখানে যদি বলি ফন্ট সাইজ আমাদের হচ্ছে 20 পিক্সেল, সেভ করলাম, সাইটে সেখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার এটা আসছে। কিন্তু এই লেখাটা দেখেন তো, ওই যে প্রথম লাইনটা যেখানে শেষ হয়েছে, সেকেন্ড লাইনটা কি সেখানে শেষ হয়েছে? শেষ হয়নি, এটার লাইনটা ঠিক নাই। এই যে এখানে দেখেন, এই লাইনটা এখানে শুরু হয়েছে, আবার এটা এখানে শেষ, এটা এখানে শেষ। আমি চাচ্ছি এটা এক লাইনে শেষ হবে, যার জন্য আমি এখানে ইউজ করেছিলাম এটা। টেক্সট লাইন যদি জাস্টিফাই দেই তাহলে এই লেখাটা এখন জাস্টিফাই আকারে আসবে। দেখেন প্রতিটা লাইন মিলে গেছে। এই জিনিসটার জন্য আমি ইউজ করেছিলাম আমাদের টেক্সট লাইন জাস্টিফাই। এতটুকু বুঝতে পারছেন? মার্জিন প্যাডিং ক্লিয়ার? আজকে